স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই নতুন জুলাই স্পিরিট কখনো বৃথা না যায়। আজকে এখানে উপবিষ্ট আছেন আমাদের ভিসি স্যার, আমাদের প্রভিসি মহোদয়গণ। সেই শিক্ষকদের বিরুদ্ধে কোনো কমিশন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা জানি না। আমি এই ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়েছি, আমার সাথে আমার ছোট ভাই অয়ন গুলিবিদ্ধ হয়েছিল, আরো শতজন আহত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রক্টর এবং তৎকালীন ভিসি, প্রভিসি এবং সিন্ডিকেট সদস্যদের অনুমোদনের ভিত্তিতে এই ক্যাম্পাসে সেই সীমান্ত থেকে বিজিবিদেরকে এনে, পুলিশকে এনে আমাদের উপর গুলি চালানো হয়েছিল। তৎকালীন প্রক্টর, ভিসি, প্রভিসি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমরা দেখিনি। আমরা উল্টো দেখেছি আরো বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 16 বছর ধরে ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আজ এই গণ অভ্যুত্থানের পরে আমাদের রক্তের উপর দিয়ে এখনো সেই চেয়ারগুলোতে বসে আছে। আমরা আজকে এখানে বসে আমাদের শিক্ষক মহোদয়কে, নতুন প্রশাসনকে, নতুন সিন্ডিকেট সবাইকে বলবো তাদের বিরুদ্ধে কোনো কমিশন করে ব্যবস্থা নেওয়া হবে কিনা, নাকি আবার কিছুদিন পরে তারা সেই শেখ হাসিনার সেই দুঃশাসনকে বৈধতা দেওয়ার জন্য আবার কাগজপত্রে লেখালেখি শুরু করবে। অলরেডি বিভিন্ন জন বিভিন্নভাবে লেখালেখি শুরু করছে। এই যে সিট সমস্যাটি এতদিন পর্যন্ত বারবার বলা হচ্ছিল সিট সমস্যা, আপনারা দেখেছেন এটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে জিয়ে রাখা একটি সমস্যা। যখনই ছাত্রলীগ হলমুক্ত করা হলো, যখনই এই হলগুলো প্রশাসনের দখলদারিত্বের মধ্যে আসলো, তখনই হচ্ছে এই সিটের সমাধান হয়ে গিয়েছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই যে ফেসিজমের একটি ছোট একটি ভার্সন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা স্টেট কল্পনা করি, সেখানে প্রত্যেকটা মানুষ ব্যক্তি পর্যায়ের ফেসিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভভাবে ফেসিস্ট, শিক্ষকরা ফেসিস্ট, এবং সেখানে যে হলের মধ্যে একটা ফেসিজমের চর্চা হয়, সেই জায়গায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের ফেসিজমের ঊর্ধ্বে যেতে হবে। যেমন 4th ইয়ারের পরে যখন একটা ছেলে চলে যায়, বা মাস্টার্সের পরে যখন একটা ছেলে চলে যায়, তখন সে কিভাবে সিটটাকে ধরে রাখতে পারে সেটার জন্য সে বৈধতা উৎপাদন করতে থাকে। সে এই সিটটাকে ছেড়ে না দেওয়ার জন্য শত ধরনের যুক্তি সে দাঁড় করাতে থাকে। বক্তব্য সংক্ষিপ্ত করছি। বর্তমান যে এই প্রশাসনিক কাঠামো, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই যে এই বিশ্ববিদ্যালয়ে খেটে খাওয়া মানুষের ছেলেরা পড়তে আসে, আমাদের দেশের নেতার ছেলেরা বিদেশে পড়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলেরাও বিদেশে পড়ে। আর নিতান্তই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, নিতান্তই চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে না পড়ুক, প্রাইভেটে পড়ুক। আর যারা নিতান্তই বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, তারা কিন্তু হলে থাকতে হয় না, তারা হচ্ছে কোয়ার্টারে থেকে তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে আবার নেতা হয়ে দেশে ফিরে আসে। আর যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে, তারা হচ্ছে নেতার ছেলের পিছনে, তারা হচ্ছে কামলা খেটে তাদের হচ্ছে একাডেমিক জীবন শেষ করতে হয়। সেদিন আওয়ামী লীগের যে ডিভাইড এবং রোল পলিসির যে স্ট্র্যাটেজি ছিল দীর্ঘদিন ধরে, সেটার কবর রচিত হয় এবং তারা আওয়ামী লীগ সেদিন ভয় পাইতে থাকে। এবং আমরা ধারণা করছিলাম যে পরদিন যে প্রোগ্রাম হবে পাল্টাপাল্টি কর্মসূচি, যে দুপুরের আগের দিকে আমাদের কর্মসূচি, দুপুরের পরের দিকে ফেসিবাদে আওয়ামী লীগের কর্মসূচি। এই কর্মসূচির কারণে আমাদের আশঙ্কা ছিল যে হচ্ছে এই আগে পরের দুজনের কর্মসূচির কারণে এখানে একটা ক্ল্যাশ বাঁধতে পারে। তো আমাদের তখন মোজো টিম ছিল কিছু 20-25 জনের একটা টিম, তাদের কাজ হচ্ছে শুধু ক্যামেরা ধারণ করা, ফুটেজ নেওয়া, ছবি নেওয়া এবং পরবর্তী সেটাকে কাজে লাগানো। আমরা সেটিকে আগেই রেডি রাখছিলাম। দিন শেষে সেটাই হয়েছে, আক্রমণ হয়েছে। এবং আমার অবাক লাগছিল তখন আসিফ মাহমুদকে কল দিই,
বা তার রেসপন্স ছিল আমি এখনই যাব, এখন গিয়ে আমার ভাইদেরকে উদ্ধার করব। মানে এই অ্যাটাকিং মুহূর্তে আসিফ মাহমুদের যে সিরিয়াস লেভেলের কনফিডেন্স যে আমার জীবন যাবে আমি এরপর তাদেরকে উদ্ধার করব, আমি তখন তার এই কথাতে উল্টো আরও মোটিভেটেড হই আর কি। তখন আমরা সেদিন পারি নাই, আমাদের মজুর টিম তখন ফুটেজগুলো ধারণ করে, যে আপনারা যে দেখেছেন যে পরে ছবিগুলো আসছে, আমরা বিকেলের মধ্যে ছবিগুলো ফিল্টারিং করি যে কোনগুলো দেওয়া যায়, তারপর কোলাবোরেট করে সবগুলো ছবি বাইরে দেই। বাইরে দেওয়ার পরে লোকজনের যে পরিমাণ বিক্ষোভ এবং প্রতিবাদ আমরা দেখেছি, বাট ক্যাম্পাসে ছিল ঠিক বিপরীত সিনারিও। প্রত্যেকে আমরা ভয় পেয়ে গেছিলাম যে ক্যাম্পাসে এত একটা ভীতিকর পরিস্থিতি, আমরা যে আরেকটা প্রোগ্রাম রান করবো সেই জিনিসটা আমরা পারছিলাম না।